আজকে আপনারা শুনবেন নন্দিনী চ্যাটার্জির লেখা আমার দিম্মার গল্প। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর গল্পের সূত্রধার আমি উৎপল। তাহলে শুনতে থাকুন নন্দিনী চ্যাটার্জির লেখা আমার দিম্মার গল্প। আমাদের দিদিমা ছিলেন খুবই ভালো মানুষ, যাকে বলে একদম মাটির মানুষ। তিনি কারো সাথে পাছে থাকতেন না, কেবল নিজের পুজো আচ্ছা নিয়েই থাকতেন। আমরা প্রত্যেক বছর গরমের ছুটিতে মামার বাড়িতে যেতাম, বাবা, মা আর আমরা 3 ভাই বোন। কারণ ওই সময়টাতেই বাবার অফিসের লম্বা ছুটি থাকতো। আমার এখনো মনে আছে যে আমরা 3 ভাই বোনে খালি যাওয়ার জন্যে দিন গুনতাম। স্টেশনে গিয়ে অপেক্ষা করা কখন ট্রেন আসবে, তারপর তো ট্রেনে উঠে জানলার কাছে বসা। সেটা দারুণ একটা মজার জিনিস ছিল। বাবা নানান রকমের টফি লজেন্স সাথে রাখতেন, আর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে সেগুলি খেতাম। পশ্চিমবাংলার সোদপুরে আমার মামার বাড়ি ছিল। হাওড়া স্টেশনে নেমে তারপরে ট্যাক্সি করে আমরা মামার বাড়ি যেতাম। মনে হতো কতক্ষণে দিম্মার কাছে গিয়ে পৌঁছব। যাই হোক, বাড়ির সামনে এসেই ট্যাক্সি হর্ন দিলেই মামা মামিরা, মামাতো ভাই বোনেরা সবাই নিচে চলে আসতো, আর আমি ওপরের গোল বারান্দাটার দিকে তাকিয়ে দেখতাম আমার দিম্মা একগাল হেসে আমাদের দিকে তাকিয়ে আছেন। তারপর তো সারা দিন হই হই, গল্পগুজব, কত রকমের খাওয়া দাওয়া। মামিরা আমাদের অনেক রকমের রান্না করে খাওয়াতেন। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমি দিম্মার ঘরে চলে যেতাম। দিম্মা একটা ছোট ঘরে থাকতেন, কিন্তু সেই ঘরটা সব সময় গোছানো থাকতো। এই ঘরটা আমার খুব পছন্দের ঘর ছিল। এই ঘরের তাকে নানা রকমের আচার রাখা থাকতো, আমের, কুলের, তেঁতুলের, করমচা, কামরাঙা, আরও কত কি। আমি তো প্রথমেই দিম্মার ঘরে ঢুকে আচারগুলো খাওয়া শুরু করে দিতাম। কি দারুণ যে তার স্বাদ! দিম্মা আমার আচার খাওয়া দেখে খুব হাসতেন আর বলতেন, পদ্মা, আর বেশি আচার খাস না রে, তোর পেটে খুব ব্যথা হবে যে। আমি আচার খেতাম আর আমার দিম্মার দিকে তাকিয়ে থাকতাম। চুল ছোট্ট করে ছাঁটা, ধপধপে ফর্সা রং, গোলগাল ছোট্টখাট্টো। তিনি সব সময় পরিষ্কার সাদা থান পরে থাকতেন। চোখে গোল স্টিল ফ্রেমের চশমা থাকতো। দারুণ লাগতো আমার দিম্মাকে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হওয়ার পর আমি সোজা দিম্মার ঘরে চলে যেতাম। শোয়ার আগে আমি দিম্মার গলা জড়িয়ে বলতাম, ও দিম্মা, একটা গল্প বলো না গো। দিম্মা বলতেন, আচ্ছা বাবা, বলবো। আমার সোনা দিদুন, বল তুই কোন গল্প শুনবি? আমি সাথে সাথে বলে উঠতাম, তুমি একটা আমাকে ভয়ঙ্কর ভূতের গল্প শোনাও তো দিম্মা। উনি বলতেন, তুই ভয় পাবি না তো পদ্মা? আমি বলতাম, না, একদম ভয় পাবো না, তুমি বলো না। তারপর দিম্মা অনেক রকমের ভূতের গল্প শোনাতেন। একে রাত্রিবেলা, চারিদিক অন্ধকার, তার মধ্যে ভূতের গল্প। আমার তো প্রচণ্ড ভয় লাগতো, গা ছমছম করে উঠত। আমি আরও দিম্মার গা ঘেঁষে বসতাম। এইসব দেখে আমার দিম্মা খুব হাসতেন আর বলতেন, কি রে পদ্মা, ভয় পাচ্ছিস বুঝি? তা আমি না হয় অন্য গল্প বলি তোকে। আমি দিম্মাকে জড়িয়ে ধরে বলতাম, আমি একটুও ভূতকে ভয় পাই না দিম্মা, তুমি আমার কাছে আছো তো গো। ভোর হলেই দিম্মা আর তার বন্ধু দিদানরা সবাই ফুল তুলতে বেরোতেন। এর বাড়ির বাগান, তার বাড়ির বাগান। আমি রাত্রিবেলায় শোয়ার আগে দিম্মাকে বলে রাখতাম, দিম্মা, আমি কিন্তু ভোরবেলায় তোমার সাথে ফুল তুলতে যাব, তুমি আমাকে ডেকো কিন্তু। দিম্মা বলতেন, আচ্ছা, তুই এত ভোরে উঠতে পারবি তো? আমি বলতাম, হ্যাঁ,
ঠিক পারবো, আমাকে তোমার সাথে যেতেই হবে। তারপর ভোর হলে দিম্মা আমাকে ডাকতেন, ও সোনা দিদুন, শিগগির ওঠ, ফুল তুলতে যাবি না? আমি এক্ষুনি যাচ্ছি তো, ওঠ। আমি তো তখন অকাতরে ঘুমোচ্ছি, চোখ খুলতেই ইচ্ছে করতো না। আধ বোঝা চোখেই বলতাম, তুমি যাও, আমি না হয় কালকে যাব, বলে আবার ঘুমিয়ে পড়তাম। এই করে করে আমার আর যাওয়াই হয়ে উঠত না। এই ফুল তুলতে গিয়ে আমার দিম্মা যে কতবার হাত পা ভাঙলেন তার বলার নয়। একটু ঠিক হলেই আবার ফুল তুলতে বেরিয়ে পড়তেন। এটাও ওনার একটা নেশা ছিল। আমার এখনো মনে আছে, দিম্মার পুজো হয়ে গেলে আমাদের সবাইকে ডেকে উনি প্রসাদ দিতেন। তার গা থেকে কি সুন্দর একটা পবিত্র পবিত্র গন্ধ আসত। উনি যখন ভাত খেতে বসতেন তখন আমাদের সবাইকে ডাকতেন, এমনকি আমার মাকেও ডাকতেন। আমরা সবাই গোল হয়ে দিম্মার পাশে বসে পড়তাম। উনি সবাইকে ভাত মেখে এক এক দলা দিতেন। তার যে কি অপূর্ব স্বাদ এখনো যেন আমার মুখে লেগে আছে। দিম্মা কিন্তু ভাত খাবার সময় কথা বলতেন না। মামার বাড়িতে গেলেই আমাদের খুব মজা হতো। মামা মামিরা এবং ভাই বোনেরা আমাদের খুব ভালোবাসত। বিকেল হলেই আমাদের ঘোরাতে নিয়ে যেত। ওখানে একটা লাল মেঝে গোল বারান্দা ছিল। আমরা ওখানে বসে কত রকমের গল্প, গান বাজনা, নৃত্যনাট্য সব করতাম। আমরা ভাই বোনেরা আবার কবিতাও বলতাম। বড়রা সবাই চেয়ারে বসে দেখতেন, আর দিম্মাকে সব থেকে আগের চেয়ারে বসানো হতো। দিম্মা তো এসব দেখে খুব আনন্দ পেতেন। তিনি আমাদের অনুষ্ঠান শেষ হলে তালি বাজিয়ে আমাদের খুব প্রোৎসাহন দিতেন। মামার বাড়ি থেকে ফিরে আসার সময় আমাদের মন খুব খারাপ হয়ে যেত, বিশেষ করে দিম্মার জন্য। দিম্মাকেও দেখতাম উনি চুপচাপ হয়ে গেছেন। আমার মা তো কান্নাকাটি শুরু করে দিতেন। যতই হোক, নিজের মাকে ছেড়ে আসা তো। দিম্মা তখন মাকে বোঝাতেন, দেখ রনি, ফিরে তো যেতেই হবে, কাঁদছিস কেন? আগামী বছর ছুটি হলেই জামাইয়ের সাথে দাদু ভাই আর পদ্মাকে নিয়ে চলে আসবি। মন খারাপ করিস না রে, বলে আমাদের জড়িয়ে ধরে খুব আদর করতেন। তাকিয়ে দেখতাম দিম্মার চোখেও জল। দিম্মা কিন্তু আমার বাবাকেও খুব ভালোবাসতেন, ঠিক নিজের ছেলের মতন করে। কিছু পরামর্শ নিতে হলে মামাদের সাথে বাবাকেও ডেকে পাঠাতেন। বাবাও দিম্মাকে খুব মান্য করতেন। বেশ অনেক দিন হলো মামার বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি। দিম্মার জন্যে আমার মন খুব কেমন করত। মনে হতো এক ছুট্টে দিম্মার কাছে চলে যাই। মাঝে মাঝে দিম্মার চিঠি আসতো, মাও সেই চিঠির উত্তর দিতেন। জায়গা খালি থাকলে আমিও 2 লাইন লিখে দিতাম। তারপর হঠাৎ একদিন চিঠি আসলো, আমার দিম্মার নাকি ক্যান্সার ধরা পড়েছে, খুব কষ্ট পাচ্ছেন উনি। শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমার মাও খুব কাঁদলেন, বাবার মনও খুব খারাপ হয়ে গেল। তারপর অনেক ওষুধপত্র করাবার পরও তাকে আর বাঁচানো গেল না। আমার প্রাণের চেয়েও প্রিয় দিম্মা চিরকালের মতন আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। আমার বাবা দিম্মার কাজের সময় ছুটি নিয়ে গিয়েছিলেন। আমরা ভাই বোনেরা আর মা যেতে পারিনি, কারণ আমাদের তখন পরীক্ষা ছিল। কিছুদিন পর বাবা আমাদের মামার বাড়িতে নিয়ে গেলেন। দিম্মার ঘরে ঢুকতেই মনটা হু হু করে কেঁদে উঠল। সামনেই দিম্মার ছবি, ধূপ ধুনোর গন্ধে ঘরটা ভরে আছে। আমার দিম্মা রজনীগন্ধার মালা পরে ছবি হয়ে বসে আছেন, মুখে সেই মিষ্টি হাসিটি লেগে রয়েছে। তিনি যেন আমাকে ছবি থেকে হাসতে হাসতে বলছেন, পদ্মারে, একেই বলে জীবন, আজ আছি কাল নেই। কেউ কি চিরকাল বেঁচে থাকে রে, সবাইকেই একদিন না একদিন যেতে হয়। তুই মন খারাপ করিস না সোনা। দিম্মার ছবিটাতে প্রণাম করে ঘর থেকে চলে এলাম। তারপর
বেশ কিছু বছর হয়ে গেছে মামার বাড়ি আর যাওয়া হয়ে ওঠেনি। আমরা সবাই বড় হয়ে গিয়েছি, যে যার ঘর সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু থেকে থেকেই আমার মামার বাড়ির কথা খুব মনে পড়ে। সেই 4 তলা বাড়ি, বিশাল বাগান, বাড়ির 2 দিকে 2টো পুকুর, সেই লাল মেঝে গোল ঘেরা বারান্দা, যেটা আমার খুব প্রিয় জায়গা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে আমি পুকুরের মাছ লাফানো দেখতাম। চারিদিকে সবুজ গাছগাছালি, সেই নারকোল গাছ যেখানে কোকিল বসে আপন মনে ডাকত। তারপর একদিন শুনলাম আমাদের মামার বাড়িটাও নাকি বিক্রি হয়ে গেছে। তারা এখন অন্য কোথাও থাকেন। তার জায়গায় একটা বিশাল ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে। এসব শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। সেই মজার দিনগুলো সব কোথায় যে চলে গেল। আর দিম্মার কথা মনে পড়লে আমি আর নিজের চোখের জল ধরে রাখতে পারি না। মনে হয় যেন এক্ষুনি দিম্মার কাছে এক ছুটতে চলে যাই আমি। গেলেই তিনি আমায় জড়িয়ে ধরে কত আদর করবেন আর হাসতে হাসতে বলবেন, ওঠ ওঠ পদ্মা, ভোর হয়ে গেছে, আমার সাথে ফুল তুলতে যাবি না? তুই তো বলেছিলি আমার সাথে যাবি, তা ওঠ, দেরি হয়ে যাচ্ছে তো সোনা, চল তাড়াতাড়ি ওঠ বাবু।